হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজলদা। কাজলদা হচ্ছে আমাদের ঠাকুরের কনিষ্ঠ সন্তান। আমাদের ঠাকুরের 4 সন্তান ছিলেন, 4 ছেলে, তার মধ্যে কনিষ্ঠ সন্তান হচ্ছে কাজলদা। তো সেই কিছুদিন আগেই, জাস্ট বেশি দিন হবে না, 1 থেকে 2 মাস আগেই উনি ধরাধাম থেকে চলে গেছেন, দেহ রেখেছেন। তো তার একটা গল্প আজকে শেয়ার করতে যাই। সেটা, এই গল্প থেকেও অনেক কিছু শেখার আছে। তো তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ডাক্তারি পড়েছেন। আমাদের ঠাকুরও সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ডাক্তারি পড়েছেন। তো তিনিও ডাক্তারি পড়েছেন। যখন ডাক্তারি পড়তে উনি গেলেন ইন্টারভিউ দিতে, ভাইভা দিতে, আমার একটা আগের ভিডিওতে বলা আছে আমাদের ঠাকুরের কিন্তু 2খানা বিয়ে ছিলেন। সেটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা পুরো ডিটেলস কিন্তু আগেই বলা আছে আমার ভিডিওতে। তো সে যখন ভাইভাতে গেলেন ডাক্তারি পড়ার জন্য ডক্টর কলেজে, তো সেখানে একজন প্রফেসর ছিলেন। তিনি ঠাকুরের সম্বন্ধে অনেক কিছুই জানতেন। তো ঠাকুরের সম্বন্ধে তো সবাই সব কিছু পজিটিভ বলে না, অনেকেও নেগেটিভ পিছনে বলারও লোকের কমতি ছিল না। তখন ঠাকুর যখন ছিলেন তখনও না, এখন যখন তিনি দেহ ধারণে নেই, ধরাধামে নেই, দেহতে নেই, এখনও মানুষও তার পিছনে অনেক কথা বলে। তো তিনি কাজলদাকে একটা কথা জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কটা বিয়ে গো, তোমার কটা মা আছে? একদম ডিরেক্ট জিজ্ঞেস করলেন, তোমার কটা মা আছে? তো কাজলদা ফট করে উত্তর দিলেন, জানি না। তখন উনি বলছেন, হ্যাঁ তোমার বাবার তো অনেকগুলো বিয়ে, তুমি কি করে জানবে তোমার কোথায় কোথায় মা আছে, কটা মা আছে? মানে খুব ব্যাড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, খুব বাজেভাবে উনি কথাগুলো সবার সামনে বললেন। শুধু উনি একা ছিলেন না, রুমে আরও প্রফেসররা ছিলেন। সবাই এই কথাটা শুনে মানে হো হো করে হেসে উঠলেন। তো সেটা কাজলদা প্রথম কথা ভালো চোখে নেননি কথাটা। প্লাস উনি কথাটার পরিপ্রেক্ষিতে এত সুন্দর করে একটা কথা বললেন যে আজকে এই নার্সিংহোমে কতগুলো মেয়ে সন্তান জন্ম নিয়েছে আমি জানি না। আমার বাবা আমাকে শিখিয়েছে যে যে মানে পৃথিবীতে যেই মেয়ে হোক হোক না কেন, যতই মেয়ে হোক না কেন, সে তো সবাই তোমার মাতৃতুল্য। তো আজকে এই নার্সিংহোমে কতগুলো মেয়ে জন্ম নিয়েছে আমি জানি না। তো যতগুলোই মেয়ে জন্ম নিয়ে থাকুক না কেন, সবাই আমার মাতৃতুল্য, সবাই আমার মায়ের সমান। আমার বাবা আমাকে এটাই শিখেছে, কোনো মেয়ে মানুষ দেখলে তাকে মায়ের মতনই আগে শ্রদ্ধা করবে, মায়ের মতনই সম্মান দিয়ে তার সাথে কথা বলবে। তা আমার বাবা এটা শিখিয়েছে। তো এই জন্য আমি অ্যান্সারটা দিলাম জানি না, কারণ আমি সত্যিই জানি না আজকে এই নার্সিংহোমে কতগুলো মেয়ে জন্মগ্রহণ করেছে, কতগুলো আমার মা জন্মগ্রহণ করেছে, আমি সত্যিই জানি না। ওই জন্যই আমি অ্যান্সারটা দিলাম জানি না। এই মানে কথার উত্তরে আর কে কি বলবে, কিছু বলারই নেই। কিন্তু প্রফেসর মনে মনে খুব রাগ হলেন, কথাটা উত্তর দিতে পারলেন না, কিন্তু খুব রাগও হলেন। বাড়িতে আসলেন, কাজলদা বাড়িতে আসলেন, দুপুরবেলার টাইম ছিল। ওই টাইমে ঠাকুরের কাছে বিশেষ কেউ লোকজন যেতেন না, ঠাকুর একটু বিশ্রাম করতেন। সকালবেলা যেতেন, বিকালবেলা যেতেন, বাট দুপুরবেলার টাইমে ঠাকুর বিশ্রাম করতেন। ওই টাইমে কেউ সেরকম যেত না কথা বলতে। কিন্তু কাজলদা, যেহেতু তার মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে আছে, এরকম ঘটনা ঘটেছে তার সাথে, সে শটান চলে গেলেন বাবার রুমে। তো গিয়ে প্রবেশ করতেই ঠাকুর বুঝে গেলেন যে এই টাইমে কেউ এসেছে, মানে কি খুবই প্রবলেম একটা হয়েছে কিছু। তো উনি কাজলদাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, বলো। তো সব কিছু বিস্তারে উনি বললেন, কাজলদা কী কী হয়েছে তার সাথে নার্সিংহোমে, মানে প্রফেসররা কী কী বলেছে, সব কিছুই উনি ঠাকুরের কাছে, তার বাবার কাছে ডিটেলসে উনি বললেন। বলার পর উনি বলছে, আজকে এটা বলেছে ঠিক আছে, নেক্সট টাইম যদি আমাকে কেউ আবার এরকম কুমন্তব্য আমার সামনে কেউ করে, আমি কিন্তু তাকে মেরে না তার নাক ফাটিয়ে দেবো। তখন কিন্তু আপনিও আমাকে কিছু বলতে পারবেন না। আমি এগুলো সহ্য করবো না, আমি কিন্তু এরকম কথাবার্তা বরদাস্ত করবো না, চটান বলে দিলেন। তো ঠাকুর সব কথা শুনলেন, শুনে চুপ করে আছেন। তো কাজলদা ভাবছেন সব কথা বাবা শুনলেন, কিন্তু কিছু রিপ্লাই দিচ্ছেন না, কি ব্যাপার, কি হলো, এটা উনি মনে মনে ভাবছেন। তো এই টাইমেই ঠাকুর ঘরের পাশে একটা ঠক 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 করে একটা আওয়াজ হচ্ছে। তো ঠাকুর বললেন, বাইরে গিয়ে দেখো তো কিসের আওয়াজ হচ্ছে। তো কাজলদা বাইরে দরজা খুলে বাইরে আসলেন, এসে দেখলেন একটা ঠাকুর ঘরের পাশে একটা বড় গাছ ছিল। তো সেখানে একটা ছোট্ট পাখি বসে তার ঠোঁট দিয়ে, প্রথম কথা তার হাত দিয়ে খামচে ধরেছে গাছটাকে, ধরে তার ঠোঁট দিয়ে ঠক 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 করে গাছটাতে ছিদ্র করছে, গাছটার ছালগুলো মানে তোলার চেষ্টা করছে। তো সেটা এসে তিনি ঠাকুরকে বললেন, ঠাকুরকে জানালেন। জানানোর পরে ঠাকুর বলছেন, আচ্ছা তোমাদের সায়েন্স কি বলে, গাছের কি প্রাণ আছে? তখন বলছে, হ্যাঁ অবশ্যই গাছের প্রাণ আছে, গাছ জীবন্ত।
তখন ঠাকুর বলছেন, আচ্ছা গাছ যদি জীবন্তই হয়ে থাকে তাহলে গাছটা বড় না পাখিটা বড়? কাজলদা বলছেন, অবশ্যই গাছটা বড়, গাছটা এত বড় ডালপালা, তারা পাখিটা তো এই ছোট এতটুকু। তখন ঠাকুর বলছেন, আচ্ছা গাছটা যদি জীবন্তই হয়ে থাকে আর পাখিটা যে তাকে ঠোকর দিচ্ছে, তাহলে তার কষ্ট হচ্ছে? কাজলদা বলছেন, হ্যাঁ কষ্ট হচ্ছে। তো ঠাকুর বললেন, তার যখন কষ্ট হচ্ছে আর পাখিটা যেহেতু এতটুকু আর সে নিজে যখন এত বড়, তো সে কেন তার এত বড় ডালপালা দিয়ে এক ঝাপড় মেরে পাখিটাকে ফেলেই দিচ্ছে না? কেন করছে না? কারণ গাছের মানে আমাদের সবারই তো একটা কোয়ালিটিস থাকে না, গাছের কোয়ালিটিসই হচ্ছে সহ্য করা। প্রথম কথা সহ্য করা, সেকেন্ড কেউ যদি এসে তার কাছে আশ্রয় চায় সে আশ্রয় দেবে। তো পাখিটা তার কাছে এসেছে আশ্রয়ের জন্য, প্রথম কথা আশ্রয়ের জন্য এসেছে, প্লাস তাকে ঠোকর মারছে। তো সে ঠোকর খাচ্ছে বলে, তার কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে বলে সে পাখিটাকে কিন্তু ঝাপটা মারিয়ে উড়িয়ে দেবে না। কারণ তার কোয়ালিটিস হচ্ছে যেই আসবে তার কাছে তাকে চুপচাপ তাকে আশ্রয় দিতেই হবে। তো সে যখন অত বড় একটা গাছ, সে যখন তার কোয়ালিটি ছেড়ে দিচ্ছে না, তার কষ্ট হচ্ছে, পাখিটা তাকে ঠোকর মারছে, তারপরেও সে যখন তার কোয়ালিটি ছাড়ছে না, সে যখন তার ধর্ম ছাড়ছে না, তাহলে তুমি কেন তোমার ধর্ম ছেড়ে দেবে? লোকে তোমাকে যত বাজে কথাই বলুক, যত কুমন্তব্যই করে থাকুক না কেন, তুমি কেন উল্টা রিটার্নে তার গায়ে হাত তুলবে? তাকে কেন বাজে কথা বলবে? যদি তুমি এটা করেই ফেলো, তাহলে তোমার মধ্যে তার মধ্যে ডিফারেন্স কি থাকলো? ফার্স্ট। সেকেন্ড, তাহলে তুমি তোমার স্বভাবে অচল থাকতে পারলে না, তুমি তোমার স্বভাব হারিয়ে ফেললে, তুমি তোমার কোয়ালিটিস হারিয়ে ফেললে তাদের কারণে। তো তারা প্রথম কথা তারা জয়ী হয়ে গেল, তারা তোমাকে তোমার কোয়ালিটিস থেকে বের করে দিল, তারা জয়ী হয়ে গেল, তুমি পরাজিত হয়ে গেলে। তো এত বড় একটা গাছ যখন নিজেকে পরাজিত করছে না, তো তুমি মানুষ হয়ে নিজেকে পরাজিত করে দেবে? এই কথাগুলো কাজলদার পুরো মাইন্ডে ঢুকে গেল, বুকে লেগে গেল কথাগুলো। এরকম কথোপকথনের কয়েকদিন পরেই, 4-5 দিন পরেই যে ডাক্তার ওনাকে এরকম কুমন্তব্য করেছিলেন, সে ডাক্তারের সিঁড়ির থেকে নামতে গিয়ে, নার্সিংহোমে সিঁড়ির থেকে নামতে গিয়ে পাটা বেঁকে গিয়ে পাটা মচকে গেল। যথারীতি সে আর হাঁটতে চলতে পারে না, সে বাড়িতে বেড রেস্টে আছে। কলেজের কেউ কোনো স্টুডেন্ট তার কাছে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করেনি। একমাত্র শুধু কাজলদা নিয়মিত তার বাড়িতে যেতেন, তার পায়ে তেল পালিশ করিয়ে দিতেন, ব্যায়াম করিয়ে দিতেন, তাকে ওষুধ খাইয়ে দিতেন, তাকে সেবা শুশ্রূষা করে বাড়িতে আসতেন। একমাত্র পুরো কলেজের মধ্যে একমাত্র কাজলদা প্রত্যেক দিন তার বাড়িতে গিয়ে তাকে সেবা করে আসতেন, একদিনও বাদ যায়নি। সে সেটা লক্ষ্য করছিলেন, দেখছিলেন। তার যখন পাটা সুস্থ হয়ে গেল পুরোপুরি, সে যখন হাঁটতে পারছিল, তখন সে কাজলদাকে বলছেন, আমি তোমাকে এত বাজে কথা বললাম, সবার সামনে একটা নোংরা কুমন্তব্য করলাম, প্লাস কলেজের কেউ আমাকে আসেনি দেখতে, খোঁজখবরও নিতে আসেনি, সেবা শুশ্রূষা দূরে থাকা, কেউ খোঁজখবরও নিতে আসেনি। তুমি প্রতিদিন এসে সেবা শুশ্রূষা করেছো, একদিনও বাদ যায়নি। আমি এত কিছু বললাম তোমাকে, তারপরেও তুমি প্রতিদিন এসেছো, একদিনও বাদ দেওনি। সত্যি তোমার বাবা হয়তো উনি খুব বড় মাপের একজন শিক্ষক, কারণ উনি শিক্ষক না হলে ছেলেকে এত সুন্দর শিক্ষা সে কোনোভাবেই দিতে পারতেনই না। তো আমার তরফ থেকে আমি তোমার বাবাকে প্রণাম জানাচ্ছি, তুমি সেটা তোমার বাবাকে জানিয়ে দেবে। তো এই জিনিসটা থেকে আমরা কি জানতে পারি, যে মানুষটা ঠাকুরের সম্বন্ধে কোন মন্তব্য করছিলেন, নোংরা কথা বলছিলেন ঠাকুরকে নিয়ে, সে তার ছেলের ব্যবহার দেখে তার সামনে মাথা ঝুঁকিয়ে দিলেন, তাকে প্রণাম জানালেন, মাথা ঝুঁকাতে বাধ্য হয়ে গেলেন তিনি। কেন? তার ছেলের স্বভাব দেখে। তো ঠাকুর আর একটা কথাও কাজলদাকে বলেছিলেন, আমাদের তো সব কিছু সবাই সাদা ড্রেস পরে, তো সবাই আমাদের ঠাকুরের, তো ঠাকুর আরেকটা কথাও বলেছিলেন যে তুমি যে এই সাদা ধুতি পাঞ্জাবি পরে আছো, এটা তোমার পরিচয় না যে তুমি আমার সন্তান। একটা সাদা ধুতি পাঞ্জাবি পরলেই, সাদা ড্রেস পরলেই যে সে আমার সন্তান হবে তার কোনো মানে নেই। তোমার স্বভাব, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, তোমার আচরণ বলে দিবে তুমি আমার সন্তান। তোমাকে যে সাদা ড্রেসই পরতে হবে তার কোনো মানে নেই। তোমাকে সাদা ড্রেস দেখে লোকে তোমাকে চিনবে না, তোমার কথা ব্যবহার আচরণ দেখে তোমাকে বুঝবে যে তুমি আমার সন্তান। তো সেরকমই আমরা যারা ঠাকুরের দীক্ষিত, তারা আমাদের পরিচয় সাদা ড্রেস না, আমাদের পরিচয় আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, এটাতেই বোঝা যায় যে আমরা ঠাকুরের সন্তান। ঠাকুর এখান থেকে আরেকটা জিনিস বুঝিয়ে দিলেন, অপোজিটের মানুষ যতই নোংরা কুমন্তব্যই করুক না কেন, তোমার মন্তব্য যদি সঠিক হয়, তোমার মন্তব্য যদি ভালো হয়, তুমি অপোজিটের মানুষ তোমার ব্যবহার দেখে তোমার সামনে নত হতে বাধ্য হয়ে যাবে। একদিনে হবে না, টাইম লাগতে পারে, বাট তুমি যদি তোমার
আচরণ বজায় রাখতে পারো, তুমি যদি তোমার কোয়ালিটিস বজায় রাখতে পারো, তার মতো কথা যদি ব্যবহার তাকে রিটার্ন না দাও, তোমার মতো ব্যবহারই যদি তাকে রিটার্ন দাও, তাহলে সে একদিন না একদিন নত হতে বাধ্য হবেই তোমার সামনে। তো এগুলো আমাদের ঠাকুরের শিক্ষা। এই একটা গল্পর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি জিনিসটার থেকে। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।